আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান এখন গোয়েন্দা জালে আটকা। তার বিপুল সম্পদের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার চেয়ে বড় কথা, নিজের সন্তানকে তিনি অর্থের জন্য অস্বীকার করেছেন। ইতিমধ্যেই গণমাধ্যমে তার বিপুল পরিমাণ বিত্ত বৈভবের ফিরিস্তি প্রকাশিত হয়েছে। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে ব্যাপারেও তৎপর রয়েছে গোয়েন্দা বাহিনী। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। এবারে জানাবো মুখোমুখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চান দলের কাউন্সিল যত দ্রুত সম্ভব সংক্ষিপ্ত পরিসরে হলেও দলের একটি কাউন্সিল করে নেতৃত্ব পুনর্গঠন করা প্রয়োজন, এমন মতামত তিনি দিয়েছেন তারেক জিয়াকে। অন্যদিকে তারেক জিয়া বলছেন কাউন্সিল নয়, যেভাবে পরিবর্তন হচ্ছে সেভাবেই পরিবর্তন হবে। আর বিএনপির এই অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা রয়েছেন মুখোমুখি অবস্থানে। এ বিষয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে রাসেল ভাইপার নিয়ে যেসব পরামর্শ দিল বন বিভাগ, দেশের বিভিন্ন স্থানে এখন রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক বিরাজ করছে। সারা দেশে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অবস্থায় বিশ্বদর এই সাপ নিয়ে সচেতনতামূলক কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ বন বিভাগ। জানিয়ে দেব সিসিইউতে ভর্তি বেগম খালেদা জিয়া, চলছে স্বাস্থ্য পরীক্ষা। এবারে থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রীর ভবনের আতিথ্যতা গ্রহণ করেন প্রধানমন্ত্রী, যেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভূমধ্যসাগরের ছোট দ্বীপরাষ্ট্রটি তাদের হামলার শিকার হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গোয়েন্দা জালে মতি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান এখন গোয়েন্দা জালে। তার বিপুল সম্পদের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার চেয়ে বড় কথা, নিজের সন্তানকে তিনি অর্থের জন্য অস্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশন আগামী রোববার তার বিরুদ্ধে তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। একাধিক গোয়েন্দা সংস্থা প্রাথমিকভাবে গণমাধ্যমকে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা পেয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, মতি দেশে আছেন, তিনি যেন বিদেশে যেতে না পারেন সেজন্য সতর্ক অবস্থায় রয়েছেন তারা। যদিও এখন পর্যন্ত তার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, কিন্তু একাধিক সূত্র বলছে মতিউর রহমান যাকে তার সন্তান হিসেবে অস্বীকার করেছেন সেই ইফাত এখন দেশে নেই। তিনি দুদিন আগেই বিদেশে চলে গেছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইফাত তাদের কাছে কোনো বড় বিষয় নয়। বিষয় হলো মতিউর রহমান। এনবিআরের এই কর্মকর্তা কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন সেটি তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। কিন্তু মতিউর রহমান যেন বেনজিরের মতো সটকে পড়তে না পারেন বা তিনি যেন নামে বেনামে রাখা সম্পদগুলো বিক্রি বাট্টা করতে না পারেন সেজন্য গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। শুধু দেশে নয়, বিদেশেও মতিউর রহমানের বিপুল সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এ ধরনের ঘটনার পরপরই দুর্নীতিবাজরা বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করে থাকেন। আর এ কারণেই দুর্নীতি দমন কমিশনের আনুষ্ঠানিক তদন্তের আগে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে মতিউরকে। মতিউরের অবস্থান, তার দুই স্ত্রীর অবস্থান এবং তার সন্তানদের অবস্থান সম্পর্কে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই তথ্যের ভিত্তিতে যখন দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবে সাথে সাথে যেন তাকে আইনের আওতায় নিয়ে আসা যায় সেই লক্ষ্যে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের একাধিক সূত্র বলছে যে আগামী রোববার এনবিআরের সদস্য এবং কাস্টমস ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউরের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারে দুদক এবং এক্ষেত্রে বেনজিরের মতো মতিউর রহমানের সম্পত্তির অনুসন্ধান করে সেই সম্পত্তিগুলো ক্রোক করার জন্য আদালতের শরণাপন্ন হতে পারে কমিশন। দুর্নীতি দমন কমিশনের একজন আইনজীবী বলেছেন যে এখন পর্যন্ত গণমাধ্যমে তার সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে তার আলোকে তারা তদন্ত করতে চান এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসলেই মতিউর রহমানের অবৈধ সম্পদ রয়েছে কিনা তা উদ্ধার করতে চান। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল, কিন্তু সে সময় তাকে ক্লিনশিট দেওয়া হয়েছিল কেন, এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, অতীতে কি হয়েছিল সেটি এখন মুখ্য ব্যাপার নয়, আমরা সামনের দিকে তাকাতে চাই।
দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে এগোতে চায়। মতিউর রহমানের ব্যাপারেও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে গোয়েন্দা সূত্রগুলো যাই বলুক না কেন, বিপুল বিত্তের অধিকারী এই প্রভাবশালী সরকারি কর্মকর্তা আইনের ফাঁক গলে আবারও বেরিয়ে আসতে পারেন কিনা সেটাই এখন দেখবার বিষয়। মুখোমুখি তারেক ও ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চান দলের কাউন্সিল যত দ্রুত সম্ভব সংক্ষিপ্ত পরিসরে হলেও দলের একটি কাউন্সিল করে নেতৃত্ব পুনর্গঠন করা প্রয়োজন, এমন অভিমত ব্যক্ত করেন তিনি। অন্যদিকে তারেক জিয়া বলছেন, কাউন্সিল নয়, যেভাবে পরিবর্তনগুলো হচ্ছে সেভাবে পরিবর্তন হবে। প্রত্যেকটি ক্ষেত্রে বাছবিচার করে নেতৃত্ব আনা হবে। যারা যোগ্যতার পরিচয় দেবেন না তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। এ নিয়ে চলছে একদিকে টালমাটাল অবস্থা। বিএনপির বিভক্তি এখন সুস্পষ্ট। ঈদের আগে হঠাৎ করে বিএনপিতে তাণ্ডব শুরু হয়। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে থেকে একের পর এক বিভিন্ন কমিটি বিলুপ্ত করতে শুরু করেন এবং নতুন কমিটি পুনর্গঠন করেন। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় এককভাবে। দলের স্থায়ী কমিটির সদস্যদেরকেও এ ব্যাপারে আমলে নেওয়া হয়নি। সবাইকে অন্ধকারে রেখে তারেক জিয়া এবং তার কিছু সাঙ্গপাঙ্গ মিলে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার ফলে পুরো বিএনপির মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত 13 জুন থেকে বিএনপিতে যে পরিবর্তনের ভূমিকম্প শুরু হয়েছে, সেই ভূমিকম্পের পর গত রাতে প্রথম তারেক জিয়া লন্ডন থেকে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে বিদেশে থাকা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। বাংলাদেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায় এবং মির্জা আব্বাসও সেই জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। তবে পরিবর্তন যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার এই প্রশ্নের প্রেক্ষিতে তারেক জিয়া তাকে বলেন, বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে কিনা সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা কোন ধরনের সংস্কৃতি সৃষ্টি করছি এবং কোন ধরনের সংস্কৃতি জনগণের সামনে উপস্থাপন করছি। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এভাবে সিদ্ধান্ত নেওয়া হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। তারেক জিয়া বলেন, সকলে মিলে সিদ্ধান্ত নিলে তথ্য ফাঁস হয়ে যায়। অনেকেই নানা রকম বাধা সৃষ্টি করেন, কমিটি বাণিজ্য করেন। তিনি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের নাম না উচ্চারণ করে অভিযোগ করে বলেন, অতীতে কেউ কেউ এসব কমিটি গঠন করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। এ ধরনের তথ্য তার কাছে আছে বলেও তারেক রহমান দাবি করেন। এ সময় স্থায়ী কমিটির অন্তত 2 জন সদস্য এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানান। তারা বলেন, আমরা দীর্ঘদিন কষ্ট নির্যাতন ভোগ করে সংগঠন পরিচালনা করছি। এ ধরনের অভিযোগ আমাদের বিশ্বাসের উপর আঘাত। অবশ্য তারেক জিয়া বলেন, এ কারণেই আমি কোনো দায় দায়িত্ব কাউকে দিতে চাচ্ছি না। ব্যর্থতার দায় যদি আমার হয় তাহলে দলের পরিবর্তনও আমি করব এবং পরিবর্তন করতে গিয়ে ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে। এই ভুল ত্রুটি এবং ব্যর্থতার দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তারেক বলেন, সামনের দিনগুলোতে আরও বড় পরিবর্তন হবে। যারা স্থায়ী কমিটির সদস্য আছেন তাদেরকে সংগঠনের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান লন্ডনে পলাতক এই নেতা। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের শেষ পর্যায়ে তার নিজের সরে যাওয়ার ইচ্ছা পুনরায় ব্যক্ত করেন। জবাবে তারেক জিয়া জানান, যথাসময়ে তার সরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। রাসেল ভাইপার নিয়ে যেসব পরামর্শ দিল বন বিভাগ। দেশের বিভিন্ন স্থানে এখন রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক বিরাজ করছে। সারা দেশে এ নিয়ে ব্যাপক আলোচনাও চলছে। অবস্থায় বিষধর এই সাপ নিয়ে সচেতনতামূলক কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ বন বিভাগ। গত 10 বছর আগেও এই সাপটি তেমন চোখে পড়ত না। মূলত 2012 সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে বা বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। বন বিভাগ বলছে, রাসেল ভাইপার স্বভাবতই কিছুটা তেজি। এটা মেটো রঙের হয়, মাটির সাথে সহজে মিশে থাকতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ দেখে ভয় আক্রমণ করে বসে। এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী। যেসব প্রাণী রাসেল ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। রাসেল ভাইপার নিয়ে বন বিভাগের কিছু পরামর্শ: যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন অথবা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন। দ্বিতীয়ত, যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। তৃতীয়ত, রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। চতুর্থত, সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন এবং দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন। এরপরে রয়েছে, রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান এবং সর্বশেষ আতঙ্কিত হবেন না। রাসেল ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লাহর।
প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভূমধ্যসাগরের ছোট দ্বীপরাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ। হাসান নাসরুল্লাহ বলেন, সাইপ্রাস যদি ইসরায়েলি বাহিনীকে নিজেদের বিমানবন্দর এবং ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও এই যুদ্ধের অংশ হয়ে যাবে। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন ইসরায়েলের এমন হুমকির একদিন পর সাইপ্রাসে হামলা নিয়ে পাল্টা এই হুমকি দেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হিজবুল্লাহর প্রধান। হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বলছে সাইপ্রাস ইইউর সদস্য। ইইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ২৭ দেশের এই জোটের মুখপাত্র পিটার স্ট্রানো সাংবাদিকদের বলেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দেওয়া নামন্তর। হিজবুল্লাহ প্রধানের হুমকির পর সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও এর প্রতিক্রিয়া জানিয়েছে। এথেন্স বলছে সাইপ্রাসের হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন, গ্রিস সাইপ্রাসের পাশে আছে।